আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় ইরানের আরও 2 সামরিক কমান্ডার নিহত। ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। ফেব্রুয়ারিতে নির্বাচনে জনগণের আশা পূরণ হবে বলছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে প্রত্যাশা। যথাসময়ে ভোটের তারিখ জানানো হবে বললেন সিইসি। জাতীয় নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনায় সরকারের সহযোগিতা কামনা। রাজধানীর নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধ করায় যানজটে ভোগান্তি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন। ফসল উৎপাদন ব্যয় 50% কমার প্রত্যাশা। এবং শেষ ঘন্টায় রোমাঞ্চ ছড়িয়ে ড্র হল গলে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট। টাইগার অধিনায়ক নাজমুল শান্তর 2 ইনিংসে 2 সেঞ্চুরি। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। আর প্রথমেই ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর আরও 2 কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তায় রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। শনিবার তেহরানের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সামরিক বাহিনীর আরও 2 কমান্ডার ও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার দাবি করে তেল আবিব। পাল্টা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেল আবিবের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। তেল আবিব জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। এমনকি ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসির সম্মেলনে একথা বলেন তিনি। চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র জড়ালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পরমাণু ইস্যু নিয়ে আবারও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে তেহরান। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের পর এমন সিদ্ধান্ত নেয় তেহরান। ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দার এমন তথ্যের 3 মাস পর নতুন তথ্য জানালো মার্কিন গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তেহরান পরমাণু অস্ত্র তৈরি করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন প্রমাণ নেই। তিনি বলেন, রাশিয়া শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইরানকে সহায়তা করতে প্রস্তুত। সুব্রত গাইন, চ্যানেল আই।
এবারে অন্যান্য সংবাদ। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে আশা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে জনগণের আশা পূরণ হবে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাইলে বিএনপি স্বাগত জানাবে। রাহুল রায় রিপোর্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি কয়েকজন সিনিয়র নেতা সহ দলের মহাসচিবও অংশ নেন আলোচনায়। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আগামীকাল তারা নিবন্ধনের জন্য জবাব দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা যে নেতৃত্ব, সে নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দ্রুত নির্বাচনের কথা বলেন। জনগণের সামনে যান, জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে। জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না? কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটিই বাস্তবায়ন হতে হবে? রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষে সকল দলের প্রতিনিধিত্ব দরকার বলে মনে করছে অনেক রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক সদস্য থাকলে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পেত না। এবি পার্টি সহ সমমনা দলগুলো বলছে, আনুপাতিক হার না থাকলে উচ্চকক্ষ রাখারই প্রয়োজন নেই। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন, পিআর পদ্ধতি নিয়ে আলোচনা। এনসিপি, খেলাফতে মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো মনে করে, ক্ষমতার ভারসাম্য আনতে উচ্চকক্ষে ভোটের সমানুপাতিক সদস্য রাখা প্রয়োজন। আমাদের দল 2021 সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিক হারে নির্বাচন আমাদের দলের ঘোষণাপত্রে ছিল। আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিক হারে। আমরা কনস্টিটিউশনটা রেখেছি, কনস্টিটিউশনের লোয়ার হাউসে এতদিন আমরা কি প্রবলেম আইডেন্টিফাই করেছি যে একটা দলের প্রধান যখন একা চাচ্ছেন তখন সে কনস্টিটিউশনটা পরিবর্তন করতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মতে উচ্চ ও নিম্ন উভয় কক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন হওয়া উচিত। এবি পার্টি বলছে, ভোটের অনুপাতে সদস্য বন্টন না হলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে থাকবে না তারা। বিএনপি প্রত্যেক সময় বলেছে দুদককে কার্যকর করতে হবে, ইলেকশন কমিশনকে কার্যকর করতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত যখন আলোচনায় যাচ্ছি তখন মনে করছে কেউ কেউ যে আমাদের ক্ষমতা তো হ্রাস হয়ে যাচ্ছে। কারণ ওই যে বললাম, ওনারা অ্যাবসেন্ট মাইন্ডে নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসেবে ভাবছেন। নাগরিক কোয়ালিশনের উদ্যোগে আলোচনায় উপস্থাপিত মূল বক্তব্যে প্রস্তাবিত জুলাই সনদে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়টি সংবিধানের প্রস্তাবনায় কেন রাখা হবে, এই বিষয়ে প্রশ্ন তোলেন ববি হাজ্জাজ। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তিদের কোন আইনি হয়রানি বা বিচার করলো না, মুখোমুখি না হওয়া সাংবিধানিক সুরক্ষা থাকবে। এই যে ধরনের জিনিসগুলো আমাদের দেশে এর আগেও হয়েছে, যেগুলো তিনি ক্ষমা প্রাপ্তি আর্টিকেল দিয়ে দিচ্ছেন, এটার কতখানি আসলে প্রয়োজনীয়তা আছে এটা নিয়ে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে। সরকার উৎখাতে সহায়তাকারী বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীকে জায়গা করে দেওয়ার জন্যই উচ্চকক্ষ তৈরি করা হচ্ছে কিনা আলোচনায় সেই প্রশ্নও তোলেন কেউ কেউ। আমার যেটি ভয়, উচ্চকক্ষ কি ডাম্পিং গ্রাউন্ড হতে যাচ্ছে? কারণ আপনি যদি কিছু লোককে বিভিন্ন কারণে আপনার দলে ভূমিকা রেখেছিল, এই জন্য একটা আপার চেম্বার তৈরি করে ডাম্পিং গ্রাউন্ড করলে আমাদের না কোনোই কাজে হয়তো আসবে না। নাগরিক কোয়ালিশনের সমন্বয়ক ফাহিম মাসরুরের সঞ্চালনায় বিভিন্ন আলোচক একটি দলকে ইঙ্গিত করে বলেন, যারা ক্ষমতায় যাবে বলে মনে করছে তারাই পরিবর্তন চায় না। উচ্চকক্ষটা আমাদের দলের ভোটের হারের ভিত্তিতে হওয়াটা বাঞ্ছনীয় হবে এবং এটা রিয়েলি চেকস এন্ড ব্যালেন্সের একটা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা করছেন তারা, তবে এ বিষয়ে সরকারের সহযোগিতা লাগবে। নির্বাচন কমিশন কার্যালয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের দুদিনের কর্মশালা উদ্বোধন শেষে তিনি বলেন, নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে। কর্মশালায় নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা তো অবশ্যই আছে। যে কোনো অফিসে তাদের একটা কর্ম পরিকল্পনা থাকবে না? তো এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য। সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। রাজধানীর নতুন বাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থীর বহিষ্কারের ঘটনায় সকালে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, বহিষ্কারের সঙ্গে জড়িত শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ধার্য করা ১৫% কর বাতিলসহ ৫ দফা দাবিতে রাজধানীর প্রগতি সরণির নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অফিস শুরুর সময় রাস্তা অবরোধ করায় তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুলিশ আলোচনা করেও শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয়। পরে পুলিশ বল প্রয়োগ করলে শুরু হয় সংঘর্ষ। আহত হয় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মেটটা দিতে পারে না, তার কারণ হচ্ছে তার বাবা মারা গেছে, কিন্তু সে যখন মেকআপ মেটের জন্য আবেদন করলো তখন ডিপার্টমেন্ট হেড তাকে সারাদিন হয়রানি করছে। পরের দিন একটা এতিম মেয়ের হয়ে আমরা বাসেরিতে আন্দোলন গড়ে তুলছিলাম, যার মানে অ্যাকশন হয়ে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। একজন করে ডাকেন এবং আমাদেরকে বলেন যে তোমাদেরকে শুধুমাত্র বিসিএ অবরোধ করা, সেই জন্য বহিষ্কার করা হয়নি। এই জন্য বহিষ্কার করা হলে তোমাদের 228 জনকে ডাক দেওয়া যেত। তুমি ফেসবুকে একটা অথরিটির বিরুদ্ধে একটা পোস্ট দিছো, তুমি ফেসবুকে অথরিটির বিরুদ্ধে কবিতা লিখছো, এগুলো কি কোনো বহিষ্কারের কোনো যৌক্তিক কারণ হইতে পারে? প্রথমে কিছুটা ছত্রভঙ্গ হলেও কিছুক্ষণ পরেই রাস্তায় বসে পড়ে শিক্ষার্থীরা। পুলিশের আচরণে তীব্র ক্ষোভ জানায় তারা। অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। অযৌক্তিকভাবে তারা কেন শুধু যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে? 17 জন শিক্ষার্থীকে তারা বহিষ্কার করে। আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% আয়কর বসানো হয়েছে। আমরা এই আয়করের বিরোধিতা করছি। এই আয়কর অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। দাবি মানা না হলে বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আমদানি করা এলএনজি খালাসে বিঘ্ন ঘটায় গ্যাস সংকট তীব্র হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কলকারখানা ঠিকমতো চলছে না। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন, গ্যাস নেই বাসা বাড়িতেও। গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তির কথা জানাচ্ছেন রফিকুল বাশার। গ্যাস সংকট যেন সঙ্গী হয়ে উঠেছে নগরবাসীর। শুধু আবাসিক নয়, শিল্প বাণিজ্য সব ক্ষেত্রেই সংকট বেড়েছে। জাতীয় সরবরাহ ব্যবস্থায় প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কম। আমদানি করা গ্যাস সরবরাহ ঠিকমতো না হওয়ায় সংকট বেড়েছে। বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে ভোগান্তিতে নগরবাসী। আজকে একটু গ্যাস আছে, কিন্তু প্রতিদিনই গ্যাস থাকে না। নিত্য নতুন আমাদের রান্না হয় না, কিনে খাইতে হয়, ফ্রিজে রেখে এরকম বাসি পচা খাবার খাইতে হয়। ঈদের পরের থেকে আমরা কষ্ট করতে। ভোর 6টার পরে গ্যাস চলে যায়। এই হচ্ছে গত 2-3 মাস যাবত এই অবস্থায় হচ্ছে। যেমন আমাদের এখানে ম্যাক্সিমাম লোক হলো সরকারি কর্মচারী, তো এরা অনেকেই গ্যাস কিনে সিলিন্ডার ব্যবহার করতেছে প্রায় 1 বছর ধরে সবাই। লাইনের গ্যাস থাকার পরও এলপি গ্যাস ব্যবহার করতে হচ্ছে অনেককে। ভোর 5টা থেকে প্রায় 3টা পর্যন্ত কোনো গ্যাস থাকে না। একদর পাকায় কিছু একটা ডিম বাজার মতো হয় না, ডিমও বাজা যায়। লাকড়ি দিয়ে অথবা গ্যাস সিলিন্ডার দিয়ে চালাইছি। সিএনজি পাচ্ছেন না চালকরা। তো আজকের দিন আর কি প্রেশারটা ভালো, আর কি প্রেশারটা ভালো হচ্ছে আপনার 3টা থেকে। এর আগে বিগত 2-3 প্রেশার টোটালি খারাপ ছিল। পাওয়া যাচ্ছে না বর্তমানে। আজ একটু খালি, শনিবার থেকে একটু খালি পাওয়া গেছে। মানে এইদিকে গাড়ি কম থেকে একটু পাওয়া যাচ্ছে, নাহলে 1-1.5 ঘন্টা লাগতো। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে ভাসমান গ্যাস টার্মিনালে
জাহাজ ফেরানো যাচ্ছিল না। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি পেট্রোবাংলার। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, গত 9 মাসে সরকারে তার অভিজ্ঞতা হলো দুর্নীতি করার বিষয়ে সবার ঐকমত্য আছে। সর্বগ্রাসী দুর্নীতি এবং অপচয়ের কথা তুলে ধরে তিনি বলেন, রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী সবাই এটা করতে চায়। অর্থনীতি সমিতির বাজেট নিয়ে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জ্বালানি উপদেষ্টা। সিরডাপ মিলনায়তনে বাজেট বিতর্ক, প্রসঙ্গ অনুষঙ্গ শিরোনামে মূল প্রবন্ধ তুলে ধরেন অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ডক্টর মাহবুবুল্লাহ। বিভিন্ন বিষয়ে আরও 9টি প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি সমিতির সদস্যরা। দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য, সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক কেউ বাদ নেই। আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরাও দেখা করেন, কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিতে এবার আমাকে করার সুযোগ দিতে হবে। সবাই বলে, দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনই তো ব্যবসা করতে পারি নাই, এখন একটু খেয়াল রাখবেন। আমি যাতে যেদিন সরকার ছেড়ে চলে যাব সেদিন যাতে আমি ইয়েতে বলতে পারি যে আমি সরকারে থাকাকালীন ব্যক্তিগতভাবে কোনো লাভবান হইনি। আমি সরকারে থাকাকালীন আমার আত্মীয় স্বজন কেউ লাভবান হন নাই। আমি কাউকে চাকরি, আমার কোনো আত্মীয় স্বজনকে চাকরি দিই নাই, আমার কোনো আত্মীয় স্বজনকে ব্যবসা দিই নাই। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান উদ্ভাবন করেছেন পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার। গতানুগতিক ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো গেলে ফসল উৎপাদনে ব্যয় অন্তত 50% কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তার জন্য প্রয়োজন সরকারি অনুমোদন ও নীতিমালা, জানাচ্ছেন শেখ সিরাজ। প্রতি বছর কৃষি জমিতে ব্যবহার হয় 30 থেকে 35 লাখ মেট্রিক টন ইউরিয়া, যার 80% আমদানি নির্ভর। সার আমদানিতে যেমন বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়, তেমনি রাসায়নিকের ব্যবহারে কমে যাচ্ছে ফসলি জমির উর্বরতা। এই সমস্যা সমাধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমি কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান উদ্ভাবন করেছেন ন্যানো ইউরিয়া। তিনি দাবি করছেন, এই সার প্রয়োগে খরচ কমবে 82%। যেখানে 4200 থেকে 4500 টাকার ইউরিয়া খরচ, সেখানে আমার 230 টাকার ইউরিয়াতে 1 বিঘা জমি আরামে চাষাবাদ হবে, এবং হয়েছেও তাই। কৃষক পর্যায়ে ফসলের মাঠে পরীক্ষামূলক এই সার ব্যবহারেও মিলছে প্রত্যাশিত সাফল্য। এত লাগাত আমি যে চাষ করে আসতেছি, আর আমার ভাই যে করাইছে যে পদ্ধতিটি, তাতে মনে হচ্ছে যে আসলে এই পদ্ধতিটি করলে খরচও কম, খাটনিও কম, আবার সময় বাঁচবে। ফলন আশা করি এইটা এর থেকে অনেকটা ফলন হবে। ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদনের দিকে এগোচ্ছে এই ন্যানো ইউরিয়া। যারা হচ্ছে অ্যাগ্রো বিজনেস করে, তাদের সাথে আমাদের একটা এনডিএ চুক্তি আছে। তো আমি আশা করবো যে খুব শীঘ্রই আমাদের কোনো একটা কোম্পানির সাথে চুক্তি হবে, যেটা আমরা মার্কেটে আসতে পারবো। তো পাশাপাশি সরকারও এগিয়ে আসছে এবার। দেশের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে গবেষক বলছেন, ন্যানো সারের সরকারি অনুমোদন এবং নীতিমালা প্রণয়ন জরুরি। 1921 সালে প্যাটেন্ট নীতিমালা ব্রিটিশ পিরিয়ডের, সেটা দিয়ে গভর্নমেন্ট চলছে। তখন তারা আপডেট করে এখন 2022-এর নীতিমালা কার্যকর হয়েছে 2024-এ। তাহলে আমরা পিছিয়ে আসতে এমনিতে 103 বছর। ন্যানো প্রযুক্তি ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমবে উৎপাদন ব্যয়। যদি ন্যানো ইউরিয়া ব্যবহার করা যায়, তাহলে সাশ্রয় করা যাবে 22,000 কোটি টাকা, পরিবেশ থাকবে সুরক্ষিত। প্রয়োজন এর সরকারি অনুমোদন এবং কৃষক পর্যায়ে ব্যবহার। যশোরের চরমনকাঠি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস, এবারে অন্যান্য সংবাদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় জনগণের পাশে ছিল জিয়া পরিবার। নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা সমিতির আয়োজনে শিক্ষক সমাবেশে কথা বলেন তিনি। দুলু বলেন, বেসরকারি শিক্ষকদের 100% বেতন ভাতা চালু করেছিল বিএনপি সরকার। সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, জিয়া পরিষদের সভাপতি আহমাদুল হক চৌধুরী স্বপন, মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি আমজাদ হোসেন, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ। আজকে যে বেতন ভাতা আপনারা পাচ্ছেন, এই পুরো টাকাটাই কৃতিত্ব হচ্ছে বিএনপি খালেদা জিয়া। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব,
বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। এবার নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2025 পালনের অংশ হিসেবে হয়ে গেল শিশু শ্রম প্রতিরোধ করণীয় বিষয়ক ছায়া সংসদ প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে অংশ নেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। অনুষ্ঠানে ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 10 জুলাইয়ের মধ্যে হাজিদের সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। হজ এজেন্সির কোটা না বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। এ বিষয়ে সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ধর্ম উপদেষ্টা। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। সৌদি সরকারের পক্ষ থেকে গত বছরই জানানো হয়েছে 26 সনের হজে এজেন্সি প্রতি হজযাত্রী ন্যূনতম কোটা 2000। তবে কোটা না বাড়িয়ে পূর্বের নেই 1000 বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা। গতকাল জেদ্দায় সৌদি হজ ও উমরা ডেপুটি মিনিস্টার ইয়াহিয়া আল মানখারার সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান। আগামী বছর 2026 সালেও যেন ওই 1000 কোটা বহাল রাখা হয়। আগে কথা ছিল যে 2026 সালে 2000 হয়। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এটা যেন 1000-এ রাখা হয়। তিনি বলেন সেটা আমরা বিবেচনা করব। এদিকে সৌদি সরকার 10 জুলাইয়ের মধ্যে হজ যাত্রীদেরকে সৌদি ত্যাগ করার নির্দেশনা দিয়েছে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিকে গুনতে হবে 1 লাখ রিয়াল জরিমানা। আমরা অনুরোধ করব সমস্ত হজ যাত্রীরা যাতে পুনরায় মহরমের মধ্যে ফেরত যান। হজ করতে এসে হারিয়ে যাওয়া গাইবান্ধার আব্দুল আজিজকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ওজারাতুল হজ যেখানে কমপ্লেন দিলে হাজিদের সাধ্যের ওরা খুঁজে দেয়, ওখানেও গেছি। আমরা আশা করি আমরা যেন হাজিটাকে খুঁজে পাই। এভাবে কখনো হোটেলে কখনো হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন আব্দুল আজিজের খুঁজে, চেষ্টা করছেন আব্দুল আজিজকে সাথে নিয়ে দেশে ফেরার জন্য। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলায় নিহত হয় 34 জন। এছাড়া গাজার দেইর-ই-বালায় বিমান থেকে বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়। বিশেষ করে গত 27 মে থেকে গাজা মানবিক ফাউন্ডেশন GHF ত্রাণ বিতরণ শুরু করলে এই ধরনের হামলা হয়। এ সময় থেকে ত্রাণ নিতে গিয়ে 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজার যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 56,000-এ দাঁড়িয়েছে। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত 2025-2026 অর্থ বছরের জাতীয় বাজেটে সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশে 2% বরাদ্দের দাবিতে সাংস্কৃতিক সমাবেশ হয়েছে। রাজধানীতে শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এই সমাবেশ করে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ। আলোকিত মানবিক বাংলাদেশ চাই, সর্বস্তরে সংস্কৃতি চর্চার বিকল্প নাই স্লোগানে প্রতিবাদী সাংস্কৃতিক মিছিল করেন সংস্কৃতি কর্মীরা। এবারে কৃষি সংবাদ। নরসিংদীর পলাশে পরিত্যক্ত কলা গাছের মধ্যের দণ্ড এখন অনেকের জীবিকার উৎস হয়ে উঠেছে। সবজি হিসেবে বিক্রি হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। সেই সাথে রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট।
ভৌগোলিক নিদর্শন বা জিআই পণ্য হিসেবে দেশব্যাপী নরসিংদীর অমৃত সাগর কলার নাম রয়েছে। বছরের পর বছর ধরে নরসিংদী সদর, পলাশসহ প্রায় সবকটি উপজেলায় চাষাবাদ হয়ে থাকে কলা। এসব বাগান থেকে কলা বিক্রি করে জীবিকা উপার্জন করে থাকেন চাষিরা। কলা সংগ্রহের পর ওই পরিত্যক্ত কলা গাছ থেকে ভিন্ন উপার্জনের পথ বেছে নিয়েছে উপজেলার বেশ কয়েকটি পরিবার। কলা কাটতে নিলে গাছ পরে যে গাছটা থাকে এই গাছটা আমরা বাগান থেকে কাটতে সংগ্রহ করে আনি আইনা আমরা পিস করে ঢাকা কারণ বাজার পাঠাই। প্রতি পিস মনে করে আমার তো কিনে নেয় 6 টাকা পিস। ব্যতিক্রম এই ব্যবসা যুবকদের বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। আগে এগুলি কলা হওয়ার পরে কাইটা ফালাই দিতাম, এখন এগুলি উনি নিয়ে প্রসেস করে বিক্রি করছে। এখন উনিরও ব্যবসা হচ্ছে, আমাদেরকে উপকার হচ্ছে, ক্ষেত পরিষ্কার হচ্ছে। তাদের তো বিরাট আলাদা ব্যবসা, তারা ডেলি 1000-1200 টাকা করে পাইতেছে। কৃষি বিভাগ বলছে প্রচুর পরিমাণে আয়রনযুক্ত কলা গাছের এই দণ্ডের দিন দিন চাহিদা বেড়ে চলছে সবজি হিসাবে। এই দণ্ডটি সবজি হিসাবে খেয়ে থাকে এবং এই সবজিটি হচ্ছে আয়রন সমৃদ্ধ একটি খাবার। এটি যাতে বিদেশে নেওয়া যায় সেই হিসাবে আমরা আমাদের কোয়ারেন্টাইনিং এর সাথে তাদের সমন্বয় করে এটা ইংল্যান্ড, তারপরে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পাঠানোর জন্য আমরা অনেকটা তৎপর আছি। কলার দণ্ড বা কাণ্ড যথাযথ ব্যবস্থাপনায় বাজারজাতের পাশাপাশি খাওয়ায় চাহিদা বাড়াতে পারলে নতুন সম্ভাবনার পাশাপাশি অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। এক সময়ের প্রমত্তা ময়ূর নদ আজ মৃতপ্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী এই নদটি এখন পরিবেশ দূষণের অন্যতম উৎস। পরিস্থিতির উত্তরণে ময়ূর নদের তীরে সবুজায়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন। প্রাণ প্রকৃতি রক্ষায় দখল ও দূষণমুক্ত ময়ূর নদ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ প্রেমীদের। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। ময়ূর নদ উদাসীনতা আর অবহেলার এক নীরব সাক্ষী। খুলনাবাসীর জীবন প্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই নদ এখন দখল দূষণে ধুঁকতে থাকা ক্ষতচিহ্ন মাত্র। ঐতিহ্যবাহী এই নদ রক্ষার বার্তা ছড়াতে প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রচারণা ও বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষার স্বার্থে অক্সিজেন আমাদের জরুরি। শুধু ময়ূর নদ না, আশেপাশের সব জায়গায় দূষণ হচ্ছে। এই দেশ আপনার আমার সকলে, আর এই দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব রাখার দায়িত্ব আপনার আমার সকলের। পরিবেশ প্রতিবেশ রক্ষায় ময়ূর নদ দখল ও দূষণমুক্ত করতে কার্যকর উদ্যোগের আহ্বান জানান পরিবেশবিদরা। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে এবছর খুলনাতে কমপক্ষে 5000 বৃক্ষরোপণ করা জনৌষধি। এই মাসব্যাপী এবং বর্ষাকাল ব্যাপী আমাদের এই কর্মসূচি কম বেশি চলমান থাকবে। জীবন জীবিকা রক্ষার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি চাঙ্গা রাখতে পরিকল্পিতভাবে ময়ূর নদ খনন সহ সবুজায়নের আহ্বান সচেতন মহলের। যেখানে সেখানে ময়লা আবর্জনা বর্জ্য ফেলবেন না। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বিনা নোটিশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের বহুল আলোচিত জহুর হকার মার্কেটের পশ্চিম অংশের 1/2 শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। বর্তমান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের কাছে মানবিক ও ন্যায় বিচারের প্রত্যাশা করেছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ রফিক, মোহাম্মদ খোরশেদ সহ অন্যরা। আবার নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। রোববার বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের রোববার বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরাজীর্ণ আবাসিক ভবন ছাড়া নিয়ে শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের মতবিরোধে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা জানিয়েছেন নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছেড়ে যাবেন না। রিয়াজ ইসলামের রিপোর্ট। নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি গত কয়েক সপ্তাহ ধরে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন হলগুলোর একটিও বসবাসের উপযোগী নয়। জীবনের ঝুঁকি নিয়ে এগুলোতে বাস করতেছি। যেমন আমরা পড়াশোনা করতেছি, তখন যে কোনো সময় উপর থেকে পলিস্তরা কষে পড়তে পারে, রড সহ ইট কষে পড়তে পারে। তারপর এখানে ঘুমানোর পর যে কোনো সময় মাথায় বা পায়ে যে কোনো সময় পড়তে পারে। এই রিস্কের মধ্যে আমরা বিগত 7 থেকে 8 মাস বসবাস করতেছি। 2টা হলের জন্য নতুন বাজেট দিতে হবে এবং যতদিন পর্যন্ত না নতুন হল তৈরি হবে ততদিন পর্যন্ত আমাদের বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। এখানে জীবনই বিপন্ন, সেখানে পড়ালেখা করা তো অসম্ভব। যে রুমের থেকে ছাদ, পলেস্তারা, কংক্রিট সবই ভেঙে পড়তেছে। তো এই অবস্থায় পড়ালেখা করার আগে তো আমাদের জীবনের দিকে খেয়াল রাখতে হবে। দেশের ফার্স্ট যাকে বলা হয় সেই মেডিকেলে পড়াশোনা করে আজকে আমরা এই গোয়ালঘরের মতো অবস্থায় থাকতেছি, যেটা একেবারেই কাম্য নয়। যেখানে আমরা দেশের মানুষকে সেবা দিব, সেখানে এই রকম বড় বড় কনক্রিট আমাদের মাথার উপরে যে কোনো সময় পড়তে পারে। এমন আন্দোলনের মধ্যেই শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে কলেজ প্রশাসন। তবে শিক্ষার্থীরা বলছেন বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধের কথা, এটা তো আমরা সেই গত 28 মে বলেছিলাম। সেটার প্রেক্ষিতে আজকেও অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে, সেটা ঠিক আছে। বাট সেই নোটিশের সাথে একটা যে জুড়ে দেওয়া হয়েছে সেটা হলো আগামীকাল দুপুর 12টার মধ্যে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমরা আসলে এই নোটিশটাকে প্রত্যাখ্যান করছি। শিক্ষার্থীদের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে রোববার কলেজ কর্তৃপক্ষ তাদের অবস্থান জানাবে বলে জানানো হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে মিলন মেলা করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। নগরীর একটি হোটেলে এই মিলন মেলা হয়। প্রাক্তন শিক্ষার্থী তাহমিনা শিরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রেজাউল করিম, রায়হানা সালাম, মোর্শেদা বেগম, প্রাক্তন শিক্ষার্থী মাহবুবা আরা বেগম লিনা সহ অন্যরা। এ সময় শিক্ষার্থীরা কলেজে অধ্যয়নকালীন স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে প্ল্যাটফর্ম গঠন করে রংপুরের উন্নয়নের কাজ করার কথা জানানো হয়। খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সংস্কৃতিজন ও স্বজনরা। বেলা 12টার দিকে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে ছুটে যান আলোকচিত্র জগতের সহযোদ্ধা, পরিবার আর সংস্কৃতিজনেরা। জোহরের পর চঞ্চল মাহমুদের জানাজার নামাজে অংশ নেন তারা। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার রাত 9:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চঞ্চল মাহমুদের মৃত্যু হয়। বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। চঞ্চল মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। মাওলাইয়াতের অভিষেক উৎসব স্মরণে মাওলা ইমাম আলী আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে। রাজধানীর বিএমএ মিলনায়তনে আঞ্জুমানে মুহিব্বিনে আহলে বাইত সংগঠনের আয়োজনে দেশ বরেণ্য সুফি অধ্যাপক এবং প্রাজ্ঞ উলামাগণ বক্তব্য রাখেন। মধ্যপ্রাচ্যের নির্যাতিত জনগণের পক্ষে ঐক্যমত প্রকাশ সহ গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আবসার তৈয়েবি, আল্লামা শায়েখ নূর মোহাম্মদ ভুইয়া, লন্ডন থেকে আগত শায়েখে তরিকত আহসানুল উলামা, প্রফেসর ডক্টর সৈয়দ আহসানুল হাদি সহ অনেকে। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে ধীর গতিতে। মূলত জমি অধিগ্রহণ এখনো সম্পন্ন না হওয়ায় প্রকল্পের কাজ পুরোদমে শুরু করা সম্ভব হয়নি। ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে জাকি আক্তারের রিপোর্ট। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে 4 বছর আগে। নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। সড়কের মূল উন্নয়ন কাজ এখনও শুরু হয়নি। জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে কাজ থমকে আছে। প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এই সড়কে চলাচলকারীরা।
ধুলোবালিতে যানজটের কারণে আমাদের সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। খুব অবহেলিত অবস্থা, পাকা রাস্তা খুঁড়িয়ে ইট সাজাচ্ছে কিন্তু কোনো বালি মানে পানির কোনো ব্যবস্থা নেই। এক একটা জায়গা যেন মৃত্যুর কূপ, ইট সাজিয়ে সাজিয়ে রাখা আছে। 6 লেনের রাস্তা হোক অথবা সংস্কার হোক, দ্রুত এই রাস্তার অগ্রগতি চাচ্ছি। সড়ক বিভাগ বলছে জমি দ্রুত বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব। যেহেতু ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা ডিসি স্যারের দপ্তর থেকে ফাংশনিং করা হয়, তো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যত দ্রুত কমপ্লিট হবে আমাদের প্রজেক্টের গতি তত বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট সময়ে আমরা কাজ শেষ করতে পারবো বলে মনে করছি। জমি অধিগ্রহণ সমস্যার সমাধান দ্রুত হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের। সদর অংশের চূড়ান্ত কাজও আমাদের প্রায় শেষ পর্যায়ে। সামান্য কিছু হয়তোবা মন্ত্রণালয়ে আমরা লিখেছি, সেটা আবার জবাব আসবে। একটা জানেন এটা একটা লেন্দি প্রক্রিয়া, মন্ত্রণালয়ে বিভিন্ন ইস্যুতে লেখা লাগে, প্রকল্প অফিসের সাথে সমন্বয় করা লাগে, অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের দরকার হয়। সবগুলো কাজই আমরা সাইমালটেনিয়াসলি করছি। আমরা আশাবাদী যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের সদর অংশেরও সকল কাজ আমরা ক্লোজ করতে পারব। 2020 সালে 24 নভেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদন হয়। 2026 সালের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবারে খেলার খবর। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলি হামলায় ইরানের আরও 2 সামরিক কমান্ডার নিহত। ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। ফেব্রুয়ারিতে নির্বাচনে জনগণের আশা পূরণ হবে বলছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে প্রত্যাশা। যথাসময়ে ভোটের তারিখ জানানো হবে বললেন সিইসি। জাতীয় নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনায় সরকারের সহযোগিতা কামনা। রাজধানীর নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধ করায় যানজটে ভোগান্তি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন, ফসল উৎপাদন ব্যয় 50% কমার প্রত্যাশা। এবং শেষ ঘন্টায় রোমাঞ্চ ছড়িয়ে ড্র হল গলে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট। টাইগার অধিনায়ক নাজমুল শান্তর 2 ইনিংসে 2 সেঞ্চুরি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।